আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9 এবং 10 এর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 11-এ, অর্থাৎ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থায়। আজকের এই চ্যাপ্টারটা আলোচনাটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে শুধুমাত্র তোমাদের এই ক্লাস 9-10-এ পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য যে তোমাদের এই তথ্যগুলো জানতে হবে এমনটি নয়। এই তথ্যগুলো তোমাদের জন্য উপকারী হবে তোমাদের পুরো জীবন ভরে। কিভাবে? কারণ একটি দেশে, অর্থাৎ তুমি যেই দেশে বসবাস করছো, মনে করি আমাদের বাংলাদেশের কথা, বাংলাদেশে কীরকমভাবে অর্থনৈতিক ব্যবস্থা চলছে, বাংলাদেশে জাতীয় সম্পদের উৎসগুলো কোথায়, কিংবা বাংলাদেশে তুমি যে রাস্তা ব্যবহার করছো, যেই প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছো, বা তুমি যে হাসপাতালে সেবা নিচ্ছ, এই হাসপাতাল, এই প্লেগ্রাউন্ড বা এই রাস্তাঘাট কাদের সম্পত্তি, এইগুলো কোন সম্পত্তির অন্তর্ভুক্ত হয়ে থাকে, কিংবা এই সম্পত্তিগুলোর উৎস কোথা থেকে আসে। এছাড়া তোমার দেশে যে বাজেট হয় প্রতি বছর, আমাদের জাতীয় সংসদ থেকে হয়, যেমন সম্প্রতি একটা বাজেট পাস হয়েছে, এই বাজেটগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে এগুলো ভাগ করা হবে, সকল কিছুর ধারণা সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এবং এই অধ্যায়টা যখন আমরা পাঠ শেষ করব, পাঠ শেষ করার পরে আমরা অলমোস্ট এই পৃথিবীর মধ্যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা বেশি উপকারী একটি দেশের জন্য, সেই সকল কিছু সম্পর্ক আমরা জানতে পারবো। আজকে আমরা এই অধ্যায়টা শুরু করব। চলো আমরা শুরু করা যাক। আমি তোমাদের সাথে রয়েছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। তো চলো যাওয়া যাক। শুরুতে দেখছি জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে কিসের উপর? সেই দেশের জাতীয় সম্পদের প্রকৃতি এবং পরিমাণের উপর। দেখো, একটা দেশের জাতীয় সম্পদ, ওই দেশের সম্পদটা কতগুলো রয়েছে এবং সম্পদের কেমন সম্পদ, এটা কি সাগর থেকে নেওয়া, বা এটা কি খনিজ মাটি থেকে উঠানো, নাকি প্রাকৃতিক, নাকি আর্টিফিশিয়াল, সকল কিছু বা তার পরিমাণের উপর নির্ভর করে কিসের? একটা দেশের সমৃদ্ধি। সমৃদ্ধি বলতে কি, তোমাদের যদি আমি সহজ ভাষায় বলে দিই, সেটা হচ্ছে একটি দেশের উন্নয়ন। কেমন? আচ্ছা, যে দেশ জাতীয় সম্পদে যত বেশি সমৃদ্ধ, সেই দেশের উন্নতির সম্ভাবনা কি তত বেশি। তাই অর্থনীতি সম্বন্ধে জানতে হলে প্রথমেই আমাদের সম্পদ সম্বন্ধে জানা প্রয়োজন। আর একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সেই দেশে কি করতে হবে? সম্পদের উৎপাদন এবং বন্টনের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে। যেমন দেখো, এই সংজ্ঞাটা তোমরা দাগিয়ে নাও, যে পদ্ধতি, প্রক্রিয়া ও নিয়ম নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় বা পরিচালনা করা হয়, তাই হলো সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হচ্ছে ভ্যাপুরা? তার সেটা হচ্ছে যে পদ্ধতি, প্রক্রিয়া ও নিয়ম নীতির আওতায়, যে পদ্ধতি, প্রক্রিয়া ও নিয়ম নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাই হলো অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়ে আমরা জাতীয় সম্পদ উৎপাদন, বন্টন ও সংরক্ষণ সম্বন্ধে জানার পাশাপাশি আমরা কি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। চিত্রগুলো কি? দেখো, সাগরের পাশে সম্পদ নিচ্ছে বা ধান চাষ করছে, তো জেলেরা মাছ ধরছে, ঠিক আছে, কিংবা এখানে কি সেচের কাজ চলছে, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি দেখতে পারবো আমরা একটু লক্ষ্য করি। জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশে জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধের উপায় বর্ণনা করতে পারবো, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করতে পারবো, বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাটা দেখতে পারবো, অর্থাৎ বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা বিদ্যমান রয়েছে। বাংলাদেশে কি, যেমন দেখো, অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু 4 ধরনের থাকে, ঠিক আছে। একটা হইলো ধনতান্ত্রিক, একটা ইসলামীতান্ত্রিক, আর একটা কি মিশ্র, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। তো আমাদের দেশে মূলত কোন অর্থনৈতিক ব্যবস্থাটা চলমান, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, ঠিক আছে। বাংলাদেশে জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি বর্ণনা করতে পারবো, সম্পদ সংরক্ষণ, অপচয় রোধে সচেতন হব, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কেও জানতে আগ্রহী হব। আচ্ছা, শুরু করা যাক। আমাদের প্রথম ধারণা সেটা হলো কি? জাতীয় সম্পদের ধারণা। আচ্ছা, সম্পদ বলতে আমরা কি বুঝি? মোটামুটি সম্পদ বলতে আমরা বুঝি কি? জমি জমা, প্রপার্টি, অ্যাসেট, রাইট। আসলে এগুলোর ধারণার বাহিরেও কিন্তু একটা সম্পদ রয়েছে, সেটা কি আমরা একটু দেখব। সেটা হচ্ছে, যেমন আমরা এখানে প্রথমেই লাইনটা দেখছি যে সাধারণত আমরা জানি সম্পদ বলতে অর্থ, জমি জমা, বাড়িঘর, নানা রকম প্রয়োজনীয় স্থায়ী দ্রব্য সামগ্রী, সোনা রূপা, এগুলাকে বুঝি। কিন্তু প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া উপযোগ কি, অপ্রাচুর্য কি, বাহ্যিকতা কি, হস্তান্তর যোগ্যতা কি? ওকে, লেট মি টেল ইউ। উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্যের অভাব মিটানোর বা তোমার যে চাহিদা মিটানোর যে প্রক্রিয়া, সেটাই হলো তোমার উপযোগ। দ্যাটস মিন তোমার এখন তুমি এখন তৃষ্ণা লেগেছে, তুমি তৃষ্ণার্ত, তোমাকে এখন 1 গ্লাস পানি বা 1 গ্লাস জুস দিলে তোমার কিন্তু তৃষ্ণাটা কি মিটবে। তাহলে তোমার ওই তৃষ্ণাটা মিটানোর যে 1 গ্লাস পানি বা জুস, ওটাই হচ্ছে তোমার একটা উপযোগ। তারপরে আসছে অপ্রাচুর্য।
অপ্রাচুর্য কি? প্রাচুর্য মানে হচ্ছে প্রচুর, আর অপ্রাচুর্য মানে হচ্ছে যে সীমিত, অর্থাৎ তোমার যত রকম চাহিদা, ধরো আমি মনে করলাম এখন তো আম কাঁঠালের সিজন, তাই না? তো এখন আমি দেখলাম তোমার 10টা আমে তোমার কি এক বেলা বা একদিন চলে যায়, সেইখানে তোমাকে তোমার বাসা থেকে দেওয়া হলো 8টা আম, তোমাকে কি তাহলে 2টা কম দেওয়া হলো। এই যে একটা সরবরাহ কম হলো, তোমার সরবরাহ কম, ওইটাই নাম হলো অপ্রাচুর্য। বাহ্যিকতা, বাহ্যিকতা জিনিসটা কি? বাহ্যিকতা জিনিসটা হলো, জিনিসটা হবে ভিজিবল, অর্থাৎ আমি জিনিসটাকে দেখতে পারবো, তুমি জিনিসটাকে হাত দিয়ে ছুঁইতে পারো, স্পর্শ করতে পারবে, ঠিক আছে? সেটা হলো বাহ্যিকতা। পরবর্তী আসে আমাদের হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা জিনিসটা তোমরা অবশ্যই খুব সহজেই বুঝে নিতে পারছো, কারণ জিনিসটা হচ্ছে বিনিময়, তুমি একজনকে দিতে পারছো, তোমাকেও সে দিবে, এই বিনিময় প্রথাটাই হচ্ছে কি হস্তান্তর যোগ্যতা হিসেবে কাজ করতেছে। তো চলো এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। উপযোগে আমরা আসি। লক্ষ্য করো, যেটি তোমাদের বললাম, কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কি বলা হয়েছে? যে কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের যে ক্ষমতাটা, ঠিক আছে? মানুষের বস্ত্রের প্রয়োজন বা অভাব আছে, শার্ট প্যান্ট শাড়ি এসব দ্রব্যের কি অভাব পূরণের ক্ষমতা হয়, তা এগুলোকেই বলা হচ্ছে উপযোগ, ইংলিশে যেটিকে বলা হয় ইউটিলিটি। ওকে, ইংলিশে যেটিকে বলা হয় কি ইউটিলিটি বলা হয়। পরবর্তী চলে যাব অপ্রাচুর্য। কোনটাতে যাব আমরা? অপ্রাচুর্য। কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা দেয়। যেটি তোমাদের আমি একটু আগে উদাহরণে বললাম যে তোমার 10টা আম লাগে একদিনে, কিন্তু তোমাকে দেওয়া হলো 8টি আম, অর্থাৎ তোমার সরবরাহটি 2টি কিন্তু কম রয়েছে, এই কারণেই বলা হচ্ছে এটি অপ্রাচুর্য। যেমন খাদ্য, যে কোনো দেশে যে কোনো সময়ে খাদ্যের সরবরাহের চাহিদা তুলনায় কম হয়, সেই জন্য খাদ্য পেতে হলে এর দাম পরিশোধ করতে হয়, অর্থাৎ খাদ্যের কি রয়েছে? অপ্রাচুর্য রয়েছে, ঠিক আছে? আবার কি বলেছে এখানে? নিঃশ্বাস প্রশ্বাসের জন্য মানুষের প্রতি মুহূর্তে বাতাসের প্রয়োজন, কিন্তু প্রকৃতিতে বাতাস অফুরন্ত হওয়ায় প্রয়োজনের তুলনায় সরবরাহ বেশি, তাই বাতাসের জন্য মানুষকে কোনো দাম দিতে হয় না, অর্থাৎ বলা যায় বাতাসের কি অপ্রাচুর্য নেই। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যের অপ্রাচুর্য রয়েছে, কিন্তু আবার বাতাসের নাই, কারণ বাতাস কি প্রকৃতিতে অফুরন্ত এবং এর জন্য কোনো হচ্ছে আমাদের এক্সট্রা ভাবে পেমেন্ট বা দাম দিতে হয় না। শুধু উপযোগ এবং প্রাচুর্য থাকলে একটি জিনিস সম্পদ নাও হতে পারে। স্বাস্থ্যের, যেমন স্বাস্থ্যের অপ্রাচুর্য এবং উপযোগিতা আছে, কিন্তু বাহ্যিকতা বা হস্তান্তর যোগ্যতা না থাকার কারণে একে সম্পদ বলা যাবে না। যেমন দেখো, মনে করি তোমার বন্ধু একজন রয়েছে, তার কিন্তু কি সিক্স প্যাক বা তার একদম পুরো হেলদি বডি, অপরপক্ষে তুমি, তোমার হচ্ছে কি একদম শারীরিক গঠন পাতলা, ঠিক আছে? তুমি একদম পুরো মুমূর্ষু রোগীর মতো। এই ক্ষেত্রে তোমার বন্ধুর কাছ থেকে তুমি কি তার শরীরটা নিতে পারবা যে দোস্ত তুই আমার 2 দিনের জন্য শরীরটা দে তো? পারবা? এটা কিন্তু সম্ভব না। তাহলে এটা হস্তান্তর যোগ্যতা কি তোমার রয়েছে? নাই, সে কারণে এটিকে সম্পদ বলতে আমরা পারবো না, ঠিক আছে? তবে কোনো স্বাস্থ্যবান পুরুষ যখন দেহ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন সক্ষম হবেন, তখন তার ওই বিশেষ ধরনের স্বাস্থ্যটি সম্পদ বলে গণ্য হবে। আচ্ছা, এখানে কি বলেছে? যে কোনো স্বাস্থ্যবান পুরুষ যখন তার দেহ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে, আমরা তো দেখি না এই যে বক্সার, রেসলার যারা বা বডি বিল্ডার, ওরা কি করে? তাদের শরীরটাকে এত মানে সুদর্শন করে বা অনেক মাসল গেইন করে, তারপরে কি তারাও সেটিকে প্রদর্শনের মাধ্যমে কি তারা টাকা পয়সা ইনকাম করে, তাই না? ওইটাকে আমরা বলতে পারবো আবার সম্পদ। মানে তুমি তোমার শরীরটাকে যদি কাজে লাগাই, যদি তুমি টাকা পয়সা অর্জন করতে পারো না, তাহলে ওটা কি তোমার সম্পদ হিসেবে আসবে, ঠিক আছে? কি একটা উদাহরণ দিছে বইয়ে। আচ্ছা, সম্পদের শ্রেণী বিভাগে চলে আসি আমরা। আসো, কি কি রকমের সম্পদ রয়েছে আমরা লক্ষ্য করব। প্রথমেই সম্পদকে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক, এই 5টা শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে। কয়টা? 5টা শ্রেণীতে। ওকে, এখন বলতে পারো যে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত আবার কি ভাইয়া? দেখো, ব্যক্তিগত আর একান্ত ব্যক্তিগত জিনিসের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেগুলো কি আমরা একটু দেখবো। ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি, বাড়িঘর, কলকারখানায়, অর্থ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। তাহলে ব্যক্তিগত সম্পদ কোনগুলা? সেগুলো হচ্ছে এই জায়গা, জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি হলো ব্যক্তি সম্পদ। অপরপক্ষে নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারে। সেই কারণে এগুলোকে বলা হচ্ছে কি একান্ত ব্যক্তিগত সম্পর্কে সম্পদের অন্তর্ভুক্ত করা হয়। লক্ষ্য করো, এই যে ব্যক্তিগত এক, আবার হচ্ছে আরেকটা একান্ত ব্যক্তিগত, পার্থক্য কি? সহজ ভাষায় লেখা রয়েছে বইয়ে, তোমরা কিন্তু ইতোমধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে আমি বলে দেই, এখানে ব্যক্তিগত বলতে আমরা দেখতে পেলাম কি জমি জমা, বাড়িঘর, কলকারখানা, রাইট? আবার একান্ত ব্যক্তিগত কি বলছে? নিজস্ব প্রতিভা, তোমার নিজস্ব যে ট্যালেন্ট রয়েছে, এই ট্যালেন্টগুলোকে বলা হচ্ছে কি তোমার একান্ত ব্যক্তিগত। এই যে আজকালকে আমরা সোশ্যাল নেটওয়ার্কে কি দেখি, ফেসবুকে দেয় না একান্ত কি আমার চাঁদ, আমার আলহামদুলিল্লাহ, হ্যান ত্যান, এই সেই, মানে এক কথায় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বুঝায়। হ্যাঁ, তোমরা যদি বলো ভাই ওটাও কি একান্ত ব্যক্তিগত সম্পদ হবে?
কিছু কিছু ক্ষেত্রে সাময়িকের জন্য তোমার একান্ত ব্যক্তিগত, ঠিক আছে ওই জিনিসটা। আচ্ছা, তাহলে কি ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত বোঝা গেল? এটা কিন্তু খুব সহজে এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তীতে চলে যাব আমরা সমষ্টিগততে। সমাজের সকলে সম্মিলিতভাবে, দেখো কি বলেছে, সমাজের সকলে সম্মিলিতভাবে। সম্মিলিতভাবে মানে কি? সম্মিলিতভাবে মানে হলো একত্রিতভাবে। কি বলা হচ্ছে? একত্রিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলোকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। এই সম্পদের ওপরে সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব রয়েছে। যেমন দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, বারবার একটা কথা আমি বলেছি প্রিভিয়াস ক্লাসগুলোতেও, যে অধিকার যেখানে থাকবে সেখানে কিন্তু কি তোমার দায়িত্ব থাকবে, অর্থাৎ রাইট যেখানে থাকবে তোমার সেখানে কি ডিউটিও থাকবে, রাইট? সো এইখানেই বলা হয়েছে যে রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, স্কুল, রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি প্রভৃতি সমষ্টিগত সম্পদ। অর্থাৎ সমাজের সকলের সম্মিলিতভাবে বা একত্রিতভাবে যে সম্পদগুলোকে ভোগ করে, অর্থাৎ সকল নাগরিক সমানভাবে যেগুলোর অধিকার ভোগ করতে পারে, আবার পাশাপাশি নাগরিকের সমানভাবে কর্তব্য রয়েছে ওগুলোর প্রতি, হ্যাঁ, সেগুলোকেই বলা হচ্ছে কি আমাদের সমষ্টিগত সম্পদ। উদাহরণ দেখতে পেরেছি রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই আমি, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, সহজ মাথায় ঢুকাও। এই যে আমরা উদাহরণগুলো দেখলাম, একান্ত ব্যক্তিগত, ব্যক্তিগত বা এখানে সমষ্টিগত যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো তোমরা 100তে 100 মানে সব ভুলে যাবা ভাই, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম ভুলে যাও, ডাজেন্ট ম্যাটার, বাট এই উদাহরণগুলো মনে রাখতে হবে। কেন কি জানো? যখন তোমাদের এমসিকিউ আসবে, আর এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ কি আসে জানো? এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি বহুপদী এমসিকিউ আসে। কোন এমসিকিউ? বহুপদী। এই বহুপদী এমসিকিউ এর যে উদাহরণগুলো থাকে, অপশনগুলো থাকে, সেই অপশনগুলো কিন্তু এই বইয়ের উদাহরণগুলো থেকেই দেয়। তখন কিন্তু পুরো গুলাই যাও যে আচ্ছা ঠিক আছে, যে রাষ্ট্রীয় সম্পদ কোনটা, সমষ্টিগত কোনটা বা ব্যক্তিগত কোনটা, কিন্তু প্রায় সেম থাকে, একদম কাছাকাছি। এই ক্ষেত্রে ভালো করার জন্য করণীয় হবে তোমাদের যে তোমরা এই এমসিকিউ গুলো ভালো করার জন্য এই উদাহরণগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, প্রথম কথা আমার। এবং উদাহরণগুলো তোমরা যদি মুখস্থ করতে পারো, মানে তোমরা বুঝতে পারো যে কোনটা সমষ্টিগত, কোনটা ব্যক্তিগত বা রাষ্ট্রীয়, জাতীয় কোনটা, আন্তর্জাতিক কোনটা, সেই ক্ষেত্রে তোমাদের প্রচুর কিন্তু একটা বড় হেল্প হবে। ওকে, সো আমরা পরবর্তীতে চলে যাব। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ কি বলেছে? রাষ্ট্রের নাগরিকের সকল, মানে আমরা বাংলাদেশে কি প্রায় 17 কোটির মতো মানুষ বসবাস করি, এই 17 কোটি মানুষের যত সম্পদ রয়েছে, ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ কিংবা সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে কি বলা হচ্ছে? জাতীয় সম্পদ। অর্থাৎ এই জাতীয় সম্পদ কি করে? জাতীয় সম্পদ হচ্ছে কি সবাইকে নিয়ে নেয়, অর্থাৎ এ সবাইকে কেন্দ্র করে তৈরি হয়েছে, ঠিক আছে? যত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, রাষ্ট্রীয় ব্যক্তিগত বা সমষ্টিগত সকল কিছু মিলে। তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য কি কি হইতে পারে? সেটা গুণবাচক বৈশিষ্ট্য সেটা হতে পারে কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি অর্থাৎ ক্রিয়েটিভ শক্তি বা ক্রিয়েটিভ পাওয়ার, প্রযুক্তিগত জ্ঞান, টেকনোলজিক্যাল যে জ্ঞানটা বা রয়েছে, নলেজটা ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। অর্থাৎ জাতীয় সম্পদ খুবই প্রিটি মাচ ইজি। সেটা হলো যে তোমার দেশের ভেতরের অবস্থানকৃত মানুষজনের যে রকম মেধা রয়েছে, তাদের কর্মদক্ষতা, তাদের ট্যালেন্ট, কিংবা তাদের তোমার দেশের ভিতরে যত রাস্তাঘাট, সমষ্টি যত সম্পদ রয়েছে, সকল কিছুর কিন্তু একটা একত্রিত বা একটা সম্মিলিত ফলাফলই হলো আমাদের জাতীয় সম্পদ, ঠিক আছে? পরবর্তী চলে যাই। কোনো কোনো সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়। কি বলছে? যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়, বিশ্বের সকল জাতি সেগুলো ভোগ করতে পারে। এগুলোকে কি বলা হচ্ছে? আন্তর্জাতিক সম্পদ। ওকে, ফাইন। সো আন্তর্জাতিক সম্পদটা কি বোঝা গেল? আন্তর্জাতিক সম্পদ এমন না যে বাংলাদেশের বাইরে যে সম্পদগুলো রয়েছে, ধরো যে ভারতের, পাকিস্তানের বা আফগানিস্তানের, সেগুলো আন্তর্জাতিক সম্পদ না, সেটা না। অর্থাৎ যেই সম্পদটা কোনো দেশের না। এখন আমি যদি একটু উদাহরণ দিই তোমাদের, আচ্ছা এই বইয়ে যেগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ইভেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো? এই যে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, নামটা একটা ইউনিক টাইপের না? আমি যখন নিজে পরীক্ষা দিই দিনাজপুর জেলা স্কুল থেকে, তখন কিন্তু আমি নিজেও এই প্রশ্নটা ফেস করেছিলাম যে এই অপশনে ছিল যে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ কোনটা, তো অপশনে দিয়েছিল প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার। সো আমি জিনিসটা দেখে আর কি বুঝতে পেরেছিলাম যে না, একটা ইউনিক প্রশ্ন হয়েছে। তো সেই ক্ষেত্রে উদাহরণ দেখতে পাচ্ছি সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক সাগর আবিষ্কার, প্রযুক্তি ইত্যাদির কথা বলা যায়। আর একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা কি দেখো, দুই দেশের মাঝখানে, ধরো যে এটা ইন্ডিয়ার বর্ডার, এটা বাংলাদেশের বর্ডার, তো দুই দেশের মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। ওকে, সো এই যে নো ম্যানস ল্যান্ডটা এটাও কিন্তু কি একটা আন্তর্জাতিক সম্পদ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রপার্টি। সো এইটাও কিন্তু একটা উদাহরণের মধ্যে পড়ে। তো আমরা ওইটা বাদে আমরা এই উদাহরণগুলো মনে রাখার সর্বাধিক চেষ্টা করব পরীক্ষায় ভালো করার জন্য। অলরাইট, পরবর্তী চলে যাই। জাতীয় সম্পদের উৎস, সোর্সটা কি ভাই? তোমার জাতীয় সম্পদ যে হলো, হ্যাঁ, যে দেশের সকল কিছু সম্পদের সম্মিলিত বা একত্রিত যে একটা রেজাল্ট বা ফলাফল আসে সেটা হলো জাতীয় সম্পদ। তো এটার উৎস কই, চলো জানা যাক উৎসটা সম্পর্কে। জাতীয় সম্পদের উৎস প্রধানত কয়টা? জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। কি কি হইতে পারে তোমরা নিজেরা একটু বলো তো। একটা অবশ্যই একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, একটা ন্যাচারাল, আর একটা কি মানব সৃষ্ট অর্থাৎ আর্টিফিশিয়াল, রাইট? সো একটা প্রকৃতি প্রদত্ত আর একটা হলো মানব সৃষ্ট। তো কোন দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ভূমির উপরিস্থিতি এবং কি বলছে যে ভৌগোলিক সীমানার ভিতরের ভূমি মানে তোমার দেশের ভিতরে যে টেরিটরির ভিতরে জায়গাটা, আমাদের যেমন 1,47,570 বর্গ কিলোমিটার যে জায়গাটা, এইটা এক। দুইটা কি বলছে, ভূমির উপরে অবস্থিত যে সম্পদগুলা কিংবা ভূমির ভিতরে অভ্যন্তরে যা কিছুই সবই হলো কি প্রকৃতির দান, অবশ্যই, তাই না? তো প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফলমূল, প্রাণী, পাখিকুল, নদ নদী, প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ, এই সবই কি প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদের মধ্যে কিন্তু পড়ে। বোঝা গেছে? তো পরবর্তীতে আমরা যাব, কোন দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ, উত্তোলন করে এবং সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। কি বলছে দেখো, দেশে যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে, দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে, এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে কি করা হচ্ছে, একটা নতুন একটা সম্পদ তৈরি করা হয়। এই নতুন সম্পদের নাম কি? নতুন সম্পদের নাম হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। নতুন সম্পদের নাম কি বলা হচ্ছে ভাই আপুরা? সেটাকে বলা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, যেটাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল একটা প্রপার্টি বা আর্টিফিশিয়াল একটা অ্যাসেট। সো এই আর্টিফিশিয়াল অ্যাসেটটা কি বলছে আমাদের দেশে রয়েছে, ঠিক আছে? সেটা কি মানুষ ভূমি আবাদ করে শস্য, ফুল, ফল, গাছপালা উৎপাদন করে, অবশ্যই যে কি কৃষিকাজ যেভাবে হয়, জলাশয়ে আবার মাছ চাষ করে, খনিজ সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করে তোলে, যে প্রাকৃতিক গ্যাসের কথা যদি আমরা বলি কিংবা আমরা কয়লার কথা বলতে পারি, ঠিক আছে? এছাড়া ব্যক্তির নিজ উদ্যোগে সরকারের অর্থ বা পরিচালনায় রাস্তাঘাট, কলকারখানা, যন্ত্রপাতি, যানবাহন, বাঁধ ও সেতু এবং নানা রকম স্থাপনা নির্মাণ করে এবং নানা রকম শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। এভাবে দেশের নাগরিকেরা সারা বছর ব্যাপী নানা রকম অর্থনৈতিক দ্রব্য, সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টির কাজে নিয়োজিত থাকে এবং এসব মানব সৃষ্ট সম্পদ, কি বলছে, এবং এসব মানব সৃষ্ট সম্পদের অন্তর্ভুক্ত পড়ে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে মানব সৃষ্ট সম্পদ কোনটা এবং আরেকটা কি রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ কোনটা? আশা করি তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে খুব ইজিলি ভাবে, ঠিক আছে? পরবর্তী চলে যাব, জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। দেখো এই জিনিসটা কেন আমাদের বইয়ে অ্যাড করা হয়েছে, এই জিনিসটা কিন্তু আমার মতে বইয়ে অ্যাড করা উচিত ছিল না। কারণ আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের কিন্তু প্রধান দায়িত্ব থাকে যে আমাদের দেশের বিদ্যমান যে সকল সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলোকে আমরা কি করব, সম্পদগুলোকে আমরা সংরক্ষণ করব, আমরা অপচয় যাতে না হয় সেদিকে আমরা চেষ্টা করব এবং যতটা পারবো সম্পদ থেকে আরো বেশি উন্নত মানের তাদের তৈরি করবো বা সৃষ্টি করবো, অর্থাৎ সম্পদের যে অবস্থানটা এটা কি আমরা আপডেট করব, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি জাতীয় সম্পদের সংরক্ষণ অপচয় রোধ, আমরা চলো দেখি। প্রথমে দেখতে পাচ্ছি ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ। দেখো কি বলছে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণে, কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা এবং তার তত্ত্বাবধান করাকে কি বলা হচ্ছে, সংরক্ষণ। তো সংরক্ষণ কাকে বলে ভাইয়াপুরা? কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা বা তার তত্ত্বাবধান করা কি বলা হচ্ছে সেটাকে সংরক্ষণ। ওকে, সো ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ যেমন অর্থ সম্পদ, ভূসম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, অলংকার, আসবাবপত্র, নিজস্ব কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি নিঃস্বার্থে বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে। শুধু তাই নয়, সে এগুলোর উন্নয়ন করতে ও বৃদ্ধি করতে তৎপর থাকে। কি বলেছে যে এই যে রক্ষণাবেক্ষণ করছি এগুলোর কারণে তাই নয়, সেগুলোর উন্নয়ন করতে প্লাস বৃদ্ধি করতে কি সে তৎপর থাকে। যে আমার নিজস্ব যে সম্পদটা রয়েছে, এই সম্পদের জায়গা যদি আজকে আমার এখানে থাকে, তো আমি আগামী 5 বছর পরে এটাকে আমি এই স্তরের এখানে দেখব, অর্থাৎ আমি ভিশনটাকে আপডেট করব বা আপগ্রেড করব, রাইট? সো এই বিষয়টার জন্যই কিন্তু বলা হয়েছে সবসময় সে কিউরিয়াসিটি থাকে, কিউরিয়াস থাকে যে আমি আপডেট করব। এছাড়া প্রত্যেকেই নিজ সম্পদের অপচয় রোধ করতে এগুলোর তথ্য
তত্ত্বাবধানও করে থাকে। কোনো সম্পদ কোথায় কি অবস্থায় আছে তার খোঁজ খবর রাখা, সম্পদের কোনো রকম ক্ষতির কারণ ঘটলে তা রোধ করা বা দূর করা, সম্পদ নষ্ট হলে যথাসম্ভব তা পূরণ করার ব্যবস্থা নেওয়াও সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত হিসেবে কাজ করে। ঠিক আছে, ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ অযথা ব্যয় না করে অপচয় করে না। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করার জন্য সে সর্বদা সতর্ক থাকে। কি বলেছে? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যে যাতে ব্যয় না করে সেই কারণে কি থাকে, সে সর্বদা সতর্ক থাকে। ওকে, পরবর্তী চলে যাই সমষ্টিগত সম্পদ সংরক্ষণে। সমষ্টিগত সম্পদ কিগুলো আগে দেখি। আমরা জানি সমষ্টিগত সম্পদ কোনটা, যেগুলো সমাজের সকলে সম্মিলিতভাবে ভোগ করে, রাইট? সো রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন, গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান ইত্যাদি ও কলকারখানা, সংস্থা, প্রতিষ্ঠান, অফিস, ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সম্পদ, ভূমি ও ভূমির উপরই অবস্থিত অভ্যন্তর ভাগের সম্পদ, বনাঞ্চল, নদী নালা, জলাশয়, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি এই সবই কি সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত এবং রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এইসব সম্পদের অধিকারী, রাইট? সো জনগণ এগুলো ব্যবহার করে এবং ভোগও করে। তো আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে সমষ্টিগত সম্পদের যখন উদাহরণ সংজ্ঞা পড়লাম ডেফিনেশনে, যে রাষ্ট্রের সকল নাগরিক এগুলো সমানভাবে ভোগ করে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু সকল নাগরিকের এগুলোর উপর দায়িত্ব বা কর্তব্য রয়েছে, অর্থাৎ যেখানে অধিকার সেখানে কিন্তু দায়িত্ব বা কর্তব্য আপনা আপনি থেকেই যায়। তো এইখানে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি যে এইগুলো পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে, কি বলেছে দেখো, পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে, মানে একটা প্ল্যান থাকবে, ওয়েল প্ল্যান, হ্যাঁ, এইসব পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকেরই বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। অবশ্যই তুমি যদি দেশের সম্পদকেই রক্ষা করতে না পারো, ওইটাকেই যদি তুমি সেফ দিতে না পারো, ভাই তোমার দেশের নাগরিক হওয়ার কিছু তোমার যোগ্যতা কি আদৌ থাকে? কিংবা তুমি কি দেশের এই সুনাগরিক, অর্থাৎ এই যে এত সুন্দর একটা ট্রাম আমাদের রয়েছে, এই সুনাগরিকটা কি হতে চাও না? এই জিনিসটা হওয়ার জন্য তোমাকে দেশের প্রত্যেকটা সম্পদকে সঠিকভাবে, ভালো মতো, পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে, প্লাস তাদের সংরক্ষণও করতে হবে। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠান যথাযথভাবে তার দায়িত্ব পালন করা আবশ্যক হিসেবে থাকছে। কি কি প্রতিষ্ঠান? যেমন দেখো, বনাঞ্চল রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে বা পরিবেশগত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের যদি সর্বোচ্চ দায়িত্বটা তারা যদি পালন করতে পারে সঠিকভাবে, পরিকল্পিতভাবে, তাহলে কিন্তু আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থা বা আমাদের দেশের যে সম্পদগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকাংশে সংরক্ষণ এবং অপচয় রোধ হবে। ওকে, সো দেখো বাংলাদেশ জাতীয় সম্পদের সংরক্ষণ অপচয় রোধের করণীয় কি, আমাদের কি কি করতে হবে? নাম্বার 1 পয়েন্ট, জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যে সব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যে সকল ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়। যেমন দেখো কিছুদিন আগে এই যে 5ই জুন, আমি যদি বলি কিছুদিন আগেই 5ই জুনে আমাদের কি হয়েছিল বলো দেখি, কি দিবস ছিল? 5ই জুনে ছিল পরিবেশ দিবস, ঠিক আছে? তো পরিবেশ দিবসে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন রকমের স্লোগান বা বিভিন্ন রকমের হচ্ছে কি মিছিল সভা, হ্যাঁ, তো এগুলো আয়োজন হয়েছে এবং বিভিন্ন রকমের টক শো হয়েছে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কি বারবার একটা কথায় আসছে যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, কিভাবে রাষ্ট্রীয়ভাবে পরিবেশকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া যায়। তো এই সকল বিষয়গুলো যাতে গাফলতি না যায় বা সেগুলো দায়িত্ব পালনে যাতে ব্যাহত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে সেতু গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে এবং এসব কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে কি জানাতে হবে। 2, কেউ যেন এইসব সম্পদের কোনো ক্ষতিসাধন না করে সেই বিষয়ে সচেতন থাকা। কি বলেছে? কেউ যাতে এইসব সম্পদের ক্ষতিসাধন না করে সেই বিষয়ে সচেতন থাকা। এই ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে, কি বলছে, এই ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তিগত বা কর্তৃপক্ষকে অবহিত করা। অর্থাৎ তুমি যদি দেখতে পাচ্ছ যে তোমার এক জায়গায় রয়েছে যে গাছ কাটা, বৃক্ষ রোদন করা যাবে না, তারপরেও সেখানে কিন্তু গাছ কেটে যাচ্ছে বা অনবিরত গাছ কাটা হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই সেটা বন বিভাগকে জানাবা, রিপোর্ট করবা যে সেখানে বাধা থাকার পরও সেখানে গাছ কাটা হচ্ছে, তো তারা সেটা একটা পদক্ষেপ নিবে অবশ্যই। উদাহরণস্বরূপ বলা যায় যে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, দেখছো ওই জিনিসটাই কিন্তু আমি বললাম, ওটাই উদাহরণ দিয়েছে, তাই না? আবার পশু পাখি শিকার করা ইত্যাদি জাতীয় সম্পদের ক্ষতি সাধন করা হিসেবে গণ্য করা হয়। পরবর্তী লক্ষ্য করি, জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকে। কি বলছে? জাতীয় সম্পদের এই উন্নয়ন লাগবে এবং বৃদ্ধি সাধনের জন্য সর্বদা আমাদের সচেতন থাকতে হবে। তৃতীয়ত, সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার, কি বলছে, অপব্যবহার এবং অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা। যেমন রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি অপপ্রয়োজনে খরচ না করে এবং এগুলো ব্যবহারে মিতব্যয়ী হওয়া। যেমন দেখো আমাদের দেশের কিন্তু অনেকগুলো জেলাতেই এখন বর্তমানে পানির যে লেভেলটা, স্তরটা কিন্তু খুব নেমে গিয়েছে এবং বলা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা নিউজ দেখেছি, রাজশাহী বিভাগে বলা হচ্ছে যে আগামী কত বছর পর, 4-5 বছর পর নাকি বেলে সেখানে খাওয়ার উপযুক্ত পানি থাকবে না। ভাই ক্যান ইউ ইম্যাজিন? তোমরা যারা রাজশাহীতে
মানুষ রয়েছে যারা এই ক্লাসটি করছে তাদের জন্য কি একটা বিপদ চলে আসছে, তোমরা কি ইমাজিন করতে পারো সেই জিনিসটা? এর কারণটা হচ্ছে জাতীয় সম্পদটা, প্রাকৃতিক সম্পদটাকে সঠিকভাবে ভাই একসময় ব্যবহার করা হয়নি, একসময় খামখেয়ালিভাবে ব্যবহার করা হয়েছে, পরিকল্পনা ছিল না, যার ফলে আজকে এই দুর্দশা কিন্তু বয়ে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। পরবর্তী যাই, সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন এবং সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ কিংবা অপচয় রোধ হবে। ওকে, জিনিসটা কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, নাগরিকের সচেতন করার জন্য গণমাধ্যম তাদের করণীয় সম্পর্ক প্রচারে ব্যবস্থা গ্রহণ করা। ওকে, এই যে গণমাধ্যমের কিন্তু একটা কি পদক্ষেপ বা গণমাধ্যমের একটা ভূমিকা সম্পর্কে কিন্তু যদি বলা যেতে পারে তোমাদের সৃজনশীলের খ অর্থাৎ অনুধাবন প্রশ্নে দিয়ে দিতে পারে যে নাগরিক সচেতনতার জন্য অর্থাৎ পরিবেশ রক্ষণের জন্য বা জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য নাগরিক সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। চলে আসতে পারে এরকম প্রশ্ন ভাই। সেই ক্ষেত্রে কি দিবা? গণমাধ্যমের জন্য অবশ্যই তোমার একটা যেটা মূল দায়িত্ব সেটা দিবা যে গণমাধ্যমে বেশি বেশি করে কি প্রচার এবং প্রচার কিংবা হচ্ছে যে টক শো বিভিন্ন এই সকল কিছুর আয়োজন করা, যার মাধ্যমে প্রত্যেকটা নাগরিক বা প্রত্যেকটা জনগণ যাতে জানতে পারে যে হ্যাঁ প্রকৃতির গুরুত্বটা কতটুকু বা আমাদের দেশের জাতীয় সম্পদের গুরুত্বটা বা তাৎপর্যটা কতটুকু, এই সকল কিছু জানতে পারে। সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম সেখানে ভূমিকাটা বেশি পালন করতে পারে। পরবর্তী দেখবো আমরা, সম্পদ সংরক্ষণ তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব কর্তব্য সংস্থার দলিল সময়ে সুস্পষ্টভাবে বিবৃত থাকে। সংস্থার কর্মকর্তা কর্মচারীগণের এইসব দায়িত্ব পালনের তৎপর থাকা এবং লাস্টলি বাট নট লাস্ট এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা। দেখো এই সংস্থার ব্যাপারে লাস্টে আমরা কি পড়লাম, দুইটা পয়েন্ট, যে তাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা থাকে, তাদের কর্মস্থলের যে দলিলগুলো রয়েছে বা তাদের বিভিন্ন প্ল্যানিং থাকে সেগুলো যাতে তারা সঠিকভাবে পড়ে যথাযথভাবে পালনে যেন তারা কি সচেষ্ট হয়, এক, এবং দুই নম্বর হচ্ছে কি তাদের সঠিক রূপে একটা প্রশিক্ষণ তাদের যেন থাকে, অর্থাৎ তারা প্রয়োজনীয় যে প্রশিক্ষণটা যে প্রয়োজন এই প্রশিক্ষণটা যাতে তারা সঠিকভাবে গ্রহণ করতে পারে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাব আমরা। ওকে, সো আমাদের এই যে পার্টটা আমরা পড়লাম অর্থাৎ লেকচার ওয়ানে আমরা দেখতে পেলাম যে আমাদের জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে জাস্ট প্রথমের একটা ধারণা আমরা দেখতে পেয়েছি, রাইট, যে জাতীয় সম্পদ জিনিসটা কি এই সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে একটা ধারণা পেলাম। পাশাপাশি আমরা দেখতে পেলাম জাতীয় সম্পদকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, সম্পদ অর্থ আসলে কি, কিংবা আমরা দেখতে পেলাম যে জাতীয় সম্পদের সংরক্ষণ বা অপচয় রোধ, যেটা কিনা সৃজনশীলের জন্য মাস্ট একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, সেটা কি, আমি যদি তোমাদেরকে বলি যে এই লেকচার ওয়ানে আমি তোমাদেরকে সৃজনশীলের আসার মতো একটা প্রশ্ন কিন্তু আমি অলরেডি একটা ধারণা দিয়ে দিচ্ছি। অর্থাৎ সৃজনশীলে কি 10 মার্কস থাকে না, রাইট, এই 10 মার্ক তোমাদের কিন্তু কমন পাওয়ার জন্য একটা আমি প্রশ্ন তোমাদেরকে ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছি, সেটা কি জাতীয় সম্পদের অপচয় রোধের বা সংরক্ষণের করণীয় কি একটা প্রশ্ন থাকবে, বা জাতীয় সম্পদগুলো কি বর্ণনা করো। উদ্দীপক একটা দিয়ে দিবে, একটা সম্পদের নাম বলবে, ওই সম্পদটা কি আসলে। ঠিক আছে, এরকম করে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এবং এগুলা প্রশ্ন বিগত বছরের, আমি বলি এগুলোর প্রশ্ন হচ্ছে কি বিগত বছরের যে বোর্ড কোশ্চিনগুলো রয়েছে এই বোর্ড কোশ্চিনগুলোতে কিন্তু ম্যাক্সিমাম টাইপই এই অধ্যায় থেকে আসা। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা গাইড বই খুলে দেখতে পারো ভাইয়ার কথার সাথে মিল রয়েছে কিনা। অলরাইট, সো এই প্রশ্নগুলো আমরা দেখবো, পাশাপাশি সৃজনশীলের নাম্বার এবং এমসিকিউ এর এখানে কমপক্ষে হলো এই অধ্যায় থেকে 2 থেকে 3 মার্ক এমসিকিউ তোমরা অবশ্যই পাবা। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এই অংশ থেকে আমি তোমাদেরকে এমসিকিউ এর অলমোস্ট 2 মার্কস এমসিকিউ তোমাদেরকে আমি মোটামুটি পড়িয়ে দিলাম। কি সেগুলো হলো কোন জিনিসটা রাস্তাঘাট কোন ধরনের সম্পদ বা বহুপদী আসতে পারে, ঠিক আছে, বা বলতে পারে যে সংরক্ষণের উপায়ের সমূহ কি কি বহুপদীতে। সো অ্যাটলিস্ট 1 থেকে 2 আমরা এখানে এমসিকিউ দেখলাম। অর্থাৎ আমাদের যে এই আলোচনাটা আজকে হলো লেকচার 1-এ এই অধ্যায়ের এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আবারও বলছি যে এই অধ্যায়ের শুরু থেকেই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, এবং পাশাপাশি আমরা পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব বিভিন্ন একটা টপিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, তখন কিন্তু এই অংশগুলো আমাদের কাজে লাগবে। সেই জন্য বলছি পরবর্তী ক্লাসে জয়েন করার পূর্বে তোমরা এই লেকচার 1টা কমপ্লিট করে আসবা এবং ভালো মতো পড়ে আসবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং যদি কোনো রকমের অসুবিধা হয়েও থাকে তাহলে আমাদেরকে জানাও, আমরা তোমাদের সাথে আছি। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আনটিল দেন টাটা, সবাই ভালো থাকবে।